হায়দ্রাবাদ। ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া গোটা একটি স্বাধীন রাষ্ট্র। তখনকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর এক ন্যাক্কারজনক হামলার শিকার আজকের হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সেই সংগ্রাম আর বেদনাবিধুর গল্প ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে খুব সূক্ষ্মভাবে। রাজনীতি, সামরিক শক্তি আর সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার মিশ্রণে গড়া এই কাহিনী যেন একটি দীর্ঘশ্বাসের মতো। সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর থাবায় ধ্বংস হয়ে যাওয়া এই দেশটির ছিল নিজস্ব ভাষা, ছিল নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত ছিল, দেশে দেশে রাষ্ট্রদূত ছিল, এমনকি জাতিসংঘের নিজস্ব জনপ্রতিনিধিও ছিল। শুধু তাই নয়, হায়দ্রাবাদের নিজস্ব ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি নিজস্ব সেনাবাহিনীও ছিল। হায়দ্রাবাদ ছিল ভারতের সবচেয়ে ধনী রাজ্যগুলোর একটি। সেখানকার নিজাম মীর ওসমান আলী খান ছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। নিজাম চেয়েছিলেন তার হায়দ্রাবাদকে স্বাধীন রাখতে। তার ঐশ্বর্য আর শক্তির গর্ভে তিনি ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। একটি আলাদা রাষ্ট্র হিসেবে বাঁচার স্বপ্ন তার চোখে জ্বলজ্বল করছিল। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ আর লুণ্ঠনের মাধ্যমে হায়দ্রাবাদকে বিভীষিকার মধ্যে নিক্ষেপ করে উত্তোলিত হয় ভারতীয় পতাকা। রাশিয়ায় ছিল জার, রোমে ছিল সিজার, ঠিক তেমনি অতীতের সবচেয়ে বড় দেশ হায়দ্রাবাদের শাসক ছিল নিজাম, মীর ওসমান আলী খান নিজাম। আওরঙ্গাবাদ, ওসমানাবাদ, রায়চুর ইত্যাদি বিখ্যাত সব দুর্গ হায়দ্রাবাদকে করেছিল অন্য সকল দেশ থেকে আলাদা। হীরক, স্বর্ণ, লৌহ, কয়লা ইত্যাদি প্রাকৃতিক সম্পদ হায়দ্রাবাদকে দিয়েছিল সমৃদ্ধি। মক্কা মসজিদ, চারমিনার, ৮২,৬৯৮ বর্গমাইলের যে হায়দ্রাবাদকে দিয়েছিল আধিপত্য, সে হায়দ্রাবাদ এখন রীতিমতো একটি গোরস্থান। নব্য ভারতীয়দের চাপে তলিয়ে গেছে গভীর থেকে গভীরে। কিন্তু কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের ছায়া তলে এসেছিল, নাকি বাধ্য করা হয়েছিল ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য? তাহলে চলুন আজ আমরা ইতিহাসের সেই কাহিনীর গভীর থেকে গভীরে যাই, যেখানে রাজনৈতিক চক্রান্ত, সামরিক শক্তি আর সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার গল্প একাকার হয়েছে। আমার আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে হায়দ্রাবাদ ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে প্রলোভনের হাতছানি এড়িয়ে নিজ মাতৃভূমি ও স্বাধীনতা রক্ষায় আরেকটু সচেষ্ট হয়। সালটা ১৭৫৭। পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতায় বসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধীরে ধীরে বাংলা, বিহার, উড়িষ্যা ছাড়িয়ে ইংরেজরা দখল করতে লাগলো একের পর এক স্বাধীন রাজ্যগুলো। বাদ যায়নি হায়দ্রাবাদও। ধীরে ধীরে ফ্রান্সের আয়তনের সমান হায়দ্রাবাদ হয়ে যায় খণ্ড বিখণ্ড। একটু একটু করে হায়দ্রাবাদের অধীনে থাকা জেলাগুলো হাতছাড়া হয়ে চলে যায় ইংরেজদের দখলে। ধীরে ধীরে সমুদ্রপথ বন্ধ হয়ে হায়দ্রাবাদ স্থলবন্দী হয়ে পড়ে। সময়গুলি ঘুরতে ঘুরতে চলে আসে ১৯৪৭ সাল, যার আগের পুরোটা সময়ই হায়দ্রাবাদের ইতিহাস ছিল বিভীষিকাময়। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করল ভারতকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করে ফেলবে, যার একটি হবে মুসলিম রাষ্ট্র, অন্যটি হিন্দু রাষ্ট্র। তাদের হাতেই ক্ষমতা ছেড়ে দিয়ে ভারত ছাড়বে ব্রিটিশরা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতের আকাশে যখন স্বাধীনতার সূর্যোদয় জাগে, তখন হায়দ্রাবাদ ছিল একটি স্বতন্ত্র রাজ্য। সেখানে শাসন করতেন মীর ওসমান আলী খান নিজাম, যার সম্পদের ঝলকানিতে ম্লান হয়ে যায় সারা বিশ্বের ধনীর তালিকা। কিন্তু ভারতের স্বাধীনতার আলো সেই নিজামের হৃদয়ে পৌঁছায়নি। এর আগে ৯ জুলাই নিজাম জানিয়ে দেয় হায়দ্রাবাদ তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চায়, তারা কোনোভাবেই ভারতের অংশ হতে রাজি নয়। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট স্বাধীন হয় পাকিস্তান। এর পরদিনই স্বাধীনতা লাভ করে ভারত। সেই দিন থেকে হায়দ্রাবাদও ভারত পাকিস্তানের মতো স্বাধীন দেশ। ১৯৪৮ সালের জুলাই মাস, স্বাধীনতার প্রায় ১ বছর। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করেন তিনি যখন প্রয়োজন মনে করবেন তখনই হায়দ্রাবাদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু করবেন। কারণ ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ভারতের হায়দ্রাবাদ অত্যন্ত জরুরি।
নেহেরুর এসব দাম্ভিক এবং আগ্রাসী বক্তব্যের জন্য তাকে হিটলারের সাথেও তুলনা করেছিলেন সে সময়কার ব্রিটিশ কনজারভেটিভ পার্টির নেতা উইনস্টন চার্চিল। ভারত বেষ্টিত হায়দ্রাবাদ যেন ভারতের গায়ের কাটা হয়েছিল, যে কোনো মূল্যেই তাকে দখল করতে চাইল। স্বাধীন হায়দ্রাবাদকে ভারতের পেটের ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ছিলেন নেহেরুর ব্যক্তিগত বন্ধু। তার সাথে ছিল ভারতের উপপ্রধানমন্ত্রী রাজবল্লভ প্যাটেল। সব দিক থেকে হায়দ্রাবাদে আগ্রাসন চালানোর জন্য নেওয়া হলো মহাপরিকল্পনা। হায়দ্রাবাদের নিজাম তখন কিং কর্তব্য বিমূঢ়। পাকিস্তান থেকেও বন্ধ হয়ে যায় হায়দ্রাবাদের সমর্থন, কারণ পাকিস্তানের সবচেয়ে বড় নেতা জিন্নাহ পৃথিবী ত্যাগ করেছেন, যার উপর জাতিসংঘের থেকেও বেশি আস্থা ছিল নিজামের। পাকিস্তানে যখন শোক চলছে ঠিক তখনই হায়দ্রাবাদ আক্রমণ চালায় ভারত, কারণ এই মুহূর্তে পাকিস্তান থেকেও আর সমর্থন পাবে না হায়দ্রাবাদ। অবশেষে হায়দ্রাবাদ স্বাধীনতা লাভের ঠিক 1 বছর 29 দিন পর 1948 সালের 13 সেপ্টেম্বর অপারেশন পোলো নামে এক বিশাল সামরিক অভিযান চালায় ভারতীয় সরকার। যদিও এর আগেই হায়দ্রাবাদের ভিতর ভারতীয় সেনা সদস্যরা নানানভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখে। হায়দ্রাবাদের আকাশে তখন কালো অন্ধকারে ছেয়ে গেছে। স্বাধীনতা রক্ষার আর কোনো উপায় তাদের জানা নেই। ধীরে ধীরে হায়দ্রাবাদের গ্রাম শহর ধ্বংস করতে করতে একসময় সেনারা পৌঁছায় রাজধানীতে। ভারতীয় হামলা শুরুর পর থেকে 6 দিন পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যেতে পেরেছিল হায়দ্রাবাদের নিজাম, কারণ মাত্র 22,000 সেনা সদস্য দিয়ে ভারতীয় বাহিনীর কাছে টিকে থাকা একেবারেই অসম্ভব। এরপর ভারত যা করল তা রীতিমতো ইতিহাসের একটি জঘন্যতম ঘটনা। হায়দ্রাবাদ দখলের জন্য চালায় গণহত্যা। অভিযানকালে বেসামরিক নাগরিকদের তেমন মৃত্যু হয়নি বলা হলেও প্রতিবেদনে 27 থেকে 40,000 মানুষকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। বিদ্রোহীরা ভারত থেকে সরবরাহ করা ভারী যুদ্ধাস্ত্র ব্যবহার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিদ্রোহীরা হায়দ্রাবাদের 175টি পুলিশ ফাঁড়ির উপর আক্রমণ করে, 120টির মতো জায়গায় উপড়ে ফেলে রেল লাইন, 615টি কাস্টমস ও পুলিশ ঘাঁটি ধ্বংস করে। সময়ের সাথে অত্যন্ত দ্রুততার সাথেই হায়দ্রাবাদকে খণ্ড বিখণ্ড করে মিশিয়ে দেওয়া হয় ভারতের সাথে। সেই থেকে হায়দ্রাবাদ অন্তর্ভুক্ত হয় ভারতীয় মানচিত্রে। ফলে প্রায় 600 বছরের স্বাধীন এই রাষ্ট্রের স্বাধীনতার অবসান ঘটে। শেষ হয়ে যায় আসেফজার পূর্বপুরুষদের 224 বছরের শাসন। ভিডিও শেষ করব। হায়দ্রাবাদের এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। হায়দ্রাবাদের মানুষ আজও সেই স্মৃতির ছায়ায় বেঁচে আছেন, কিন্তু তাদের চোখে এক নতুন ভোরের স্বপ্ন রয়েছে। আপনাদেরকে ধন্যবাদ এই ইতিহাসের যাত্রায় আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন এবং ইতিহাস থেকে শিক্ষা নিন।